ইরানের খুজেস্তান প্রদেশের 3 শহরে হামলা যুক্তরাষ্ট্রের, জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা আইআরজিসির। মার্কিন হামলা ও সৌদি আরবের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে ইয়েমেনের 14টিরও বেশি প্রদেশে বিক্ষোভ হুথি সমর্থকদের। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে আবারও ভয়াবহ গরমে পুড়ছে ফ্রান্স। প্যারিস সহ দেশের 24টি ডিপার্টমেন্টে রেড অ্যালার্ট জারি। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানের খুজেস্তান প্রদেশের 3 শহরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর জবাবে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। এ ঘোষণার পর হরমুজে দ্বিতীয় আরেকটি জাহাজে হামলার দাবি তেহরানের। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে চলমান উত্তেজনার পারদ এবার আরও তুঙ্গে পৌঁছেছে। একদিকে ওমানে চলছে হরমুজ প্রণালী নিয়ে আলোচনা, আর এরই মধ্যে ওই রুটে একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালায় ইরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্সের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে। তারা আরও জানায়, হরমুজ প্রণালী দিয়ে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেইনার জাহাজের ওপর সরাসরি হামলা চালায় ইরানি বাহিনী। হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষে আগুন ধরে যায়। এ ঘটনার পর থেকে জাহাজের একজন বেসামরিক ক্রু নিখোঁজ রয়েছেন। এদিকে এ হামলার জবাবে তেহরানের খুজেস্তান প্রদেশের 3 শহরে হামলা চালিয়েছে মার্কিন প্রশাসন। আর এর জেরে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। কাতারের সাবেক আমির এবং বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানি আর নেই। রবিবার সকালে 74 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কাতারের রাজকীয় আদালত আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। আধুনিক কাতারের মূল রূপকার হিসেবে বিবেচনা করা হয় শেখ হামাদকে। 1995 থেকে 2013 সাল পর্যন্ত দীর্ঘ 18 বছর তিনি কাতার শাসন করেন। তার দূরদর্শী নেতৃত্বে কাতার অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জন করে এবং বৈশ্বিক রাজনীতিতে একটি প্রভাবশালী রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। 2013 সালে তিনি স্বেচ্ছায় তার ছেলে ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। তার এই আকস্মিক বিদায়ে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আন্তর্জাতিক মঞ্চে আবারও উড়ল বাংলাদেশের লাল সবুজের পতাকা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অসাধারণ সাফল্য অর্জন করে 8 দেশকে টপকে সেরা হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থীরা এবং 8টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে 27টি স্বর্ণপদক সহ মোট 66টি পুরস্কার জিতে নিয়েছে তারা। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক আসরে অংশ নেয় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 17 জন শিক্ষার্থী। ভারত, কাজাখস্তান, ব্রাজিল, ভিয়েতনাম, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখে তারা। একের পর এক পদক জিতে বিশ্বমঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো উজ্জ্বল করে তোলে ক্ষুদে মেধাবীরা। আমি ইংলিশ অলিম্পিয়াড আর সায়েন্স অলিম্পিয়াড করেছি। কয়টা পুরস্কার পাইছো? 4টা। আমরা গোল্ড আর সিলভার অ্যাওয়ার্ড পেয়েছি ইংলিশ এবং সায়েন্সের উপর থেকে। ইন্টারন্যাশনাল ইংলিশ ওয়ার্ল্ড কাপ এবং ইন্টারন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে গোল্ড মেডাল পেয়েছি এবং আমি এটাতে করে অনেক গর্বিত। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিলেন সিলেটের আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আরহাম জোহান। ইংলিশ ওয়ার্ল্ড কাপ ও সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিয়ে হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে একাই অর্জন করেন 13টি পুরস্কার। আয়োজকদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তারা এর ধরনের আয়োজন করাতে, তাদের মেধার বিকাশ ঘটাতে তাদেরকে সাহায্য করেছে। দেশের বাইরেও যে নিজেদেরকে প্রমাণ করা যায়, দেশকে রিপ্রেজেন্ট করা যায়, দেশের নাম উজ্জ্বল করা যায়, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সেভাবেই জানতে পেরেছি। আমরা অভিভাবক হিসেবে তো সবাই খুবই খুশি। এই অলিম্পিয়াড যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ দিতে চাই, বিকজ বাংলাদেশের যে ট্র্যাডিশনাল এডুকেশন সিস্টেম তার বাইরে যে ওয়ার্ল্ড লেভেলে যে এক্সপোজারটা, এটা বাচ্চাদেরকে এক্সপিরিয়েন্স করার সুযোগটা দিচ্ছে। বাংলাদেশের স্টুডেন্টরা সবচেয়ে ভালো যে প্রাইজগুলো আছে বা সবচেয়ে বেশি পুরস্কারগুলো পাইছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এটা আমাদের জন্য একটা বড় অর্জন এবং আমরা বিশ্বাস করি এরকম আরও বিভিন্ন দেশে এরকম প্ল্যাটফর্মে আমরা কিন্তু আরও ভালো ভালো অর্জন করতে পারবো। ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড বাংলাদেশ আইওভির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুদ্দিন নিশান বলেন, আরহাম সহ অন্যান্যদের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের শিক্ষার্থীদের সক্ষমতা ও সম্ভাবনার শক্তিশালী বার্তা বহন করে।
আমাদের 18 জন শিক্ষার্থী এখানে সাইবার জায়া ইউনিভার্সিটিতে তারা ইংলিশ এবং সায়েন্স অলিম্পিয়াডে পার্টিসিপেট করেছে। আজকে তাদের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। আমরা তাদেরকে বাংলাদেশ থেকে ন্যাশনাল রাউন্ডে তারা কোয়ালিফাই করে ইন্টারন্যাশনাল রাউন্ডে পার্টিসিপেট করতে এসেছে। আমাদের শিক্ষার্থীরা অনেক ভালো রেজাল্ট করেছে আজকে। টিএমপি লিটল সায়েন্টিস্ট রিসার্চ একাডেমির আয়োজনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি অব সাইবার জায়ায়। আর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ইউটিএমে। ডিভিসি নিউজ ডেস্ক। একসময় শোষণের প্রতীক ছিল তিব্বতের প্রাচীন জোলসিটি কারাগার। আজ তা একটি জাদুঘর। পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত এই কারাগার তিব্বতের সামন্ততান্ত্রিক দাসপ্রথার নির্মম ইতিহাসের নীরব সাক্ষী। 1959 সালের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে সেই প্রথার অবসান হলেও এর অন্ধকার অতীত আজও গবেষকদের ভাবায়। তিব্বতের রাজধানী লাসার ঐতিহ্যবাহী পোতালা প্রাসাদের পাদদেশে অবস্থিত প্রাচীন জোলসিটি কারাগার এক অন্ধকার ইতিহাসের সাক্ষী। একসময় এটি লাসা সরকারের দুটি প্রধান কারাগারের একটি ছিল। 2007 সালে সংস্কারের পর কারাগারটি জাদুঘর হিসেবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ত্রয়োদশ শতাব্দী থেকে বিংশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত তিব্বতে সামন্ততান্ত্রিক দাসপ্রথা প্রচলিত ছিল। সে সময় জনসংখ্যার অধিকাংশই ছিল ভূমিদাস, যারা অভিজাত শ্রেণীর অধীনে জীবনযাপন করত। সামান্য অবাধ্যতার শাস্তি হিসেবে অনেককে জোলসিটি কারাগারে নির্মম নির্যাতনের মুখোমুখি হতে হতো। অন্ধকার এই অধ্যায়ের অবসান ঘটে 1959 সালে। কেন্দ্রীয় সরকারের জোরালো হস্তক্ষেপে তিব্বতে শুরু হয় গণতান্ত্রিক সংস্কার। বাতিল করা হয় 100 বছরের পুরনো সামন্ততান্ত্রিক দাসপ্রথা। মুক্তি পায় প্রায় 10 লাখ ভূমিদাস, যা ছিল ওই অঞ্চলের মোট জনসংখ্যার সিংহভাগ। জোলসিটি কারাগারকে জাদুঘরে রূপান্তরের উদ্দেশ্য ছিল তিব্বতের সামন্ততান্ত্রিক দাসপ্রথার নির্মম ইতিহাস তুলে ধরা। 2009 সাল থেকে প্রতি বছর 28 মার্চ দাসপ্রথা বিলুপ্তির স্মরণে সার্ফ ইমান্সিপেশন ডে বা দাসমুক্তি দিবস পালন করা হয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।